দ্বাদশ পর্ব। দশমীর পর একাদশী গেল, দ্বাদশীও গেল। মাকে পাঠাইবার মতো তিথি নক্ষত্র গোকুলের চোখে পড়িল না। ত্রয়োদশীর দিন বাটির পুরোহিত নিজে আসিয়া সুদিনের সংবাদ দিবা মাত্র গোকুল অকারণে গরম হইয়া কহিল, তুমি যার খাবে তারই সর্বনাশ করবে? যাও, নিজের কাজে যাও, আমি মাকে কোথাও যেতে দিতে পারবো না। মনোরমা সেদিন ধমক খাইয়া অবধি নিজে কিছু বলিত না। আজ সে তাহার পিতাকে পাঠাইয়া দিল। নিমাই আসিয়া কহিল, এটা তো ভালো কাজ হচ্ছে না বাবাজি। গোকুল কোনো দিন খবরের কাগজ পড়ে না, কিন্তু আজ পড়িতে বসিয়াছিল। কহিল, কোনটা? বেয়ান ঠাকুরন তার নিজের ছেলের বাসায় যখন স্ব ইচ্ছায় যেতে চাচ্ছেন, তখন আমাদের বাধা দেওয়া তো উচিত হয় না। গোকুল পড়িতে পড়িতে কহিল, পাড়ার লোক শুনলে আমার অখ্যাতি করবে। নিমাই অত্যন্ত আশ্চর্য হইয়া বলিলেন, অখ্যাতি করবার আমি তো কোনো কারণ দেখতে পাইনি। গোকুল শ্বশুরকে এতদিন মান্য করিয়াই কথা কহিত, আজ হঠাৎ আগুন হইয়া কহিল, আপনার দেখবার তো কোনো প্রয়োজন দেখিনে। আমার মাকে আমি কারু কাছে পাঠাবো না, ব্যাস, সাফ কথা। যে যা পারে আমার করুক। গোকুলের এই সাফ কথাটা বিনোদের কানে গিয়া পৌঁছতে বিলম্ব হইল না। প্রত্যহ বাঁধা দিয়া গাড়ি ফেরত দেওয়াও সে মনে মনে বিরক্ত হইতেছিল। আজ অত্যন্ত রাগিয়া আসিয়া কহিল, দাদা, মাকে আমি আজ নিয়ে যাব, আপনি অনর্থক বাঁধা দেবেন না। গোকুল সংবাদপত্রে অতিশয় মনোনিবেশ করিয়া কহিল, আজকে তো হতে পারবে না। বিনোদ কহিল, খুব পারবে, আমি এখনই নিয়ে যাচ্ছি। তাহার ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনিয়া গোকুল হাতের কাগজটা একপাশে ফেলিয়া দিয়া কহিল, নিয়ে যাচ্ছি বললেই কি হবে? বাবা মরবার সময় মাকে আমায় দিয়ে গেছেন, তোমাকে দেননি, আমি কোথাও পাঠাবো না। বিনোদ কহিল, সে ভার যদি আপনি বাস্তবিক নিতেন দাদা, তাহলে এমন করে মাকে দিবারাত্রি লাঞ্ছনা অপমান ভোগ করতে হতো না। মা, বেরিয়ে এসো, গাড়ি দাঁড়িয়ে আছে। বলিয়া বিনোদ পশ্চাতে দৃষ্টিপাত করিতেই ভবানী বাহির হইয়া আসিলেন। তিনি যে অন্তরালে আসিয়া দাঁড়াইয়াছিলেন তাহা গোকুল জানিত না। তাহাকে সোজা গিয়া গাড়িতে উঠিতে দেখিয়া গোকুল আড়ষ্ট হইয়া খানিকক্ষণ দাঁড়াইয়া থাকিয়া অবশেষে পিছনে পিছনে গাড়ির কাছে আসিয়া কহিল, এমন জোর করে চলে গেলে আমার সঙ্গে তোমাদের আর কোনো সম্পর্ক থাকবে না, তা বলে দিচ্ছি মা। ভবানী জবাব দিলেন না। বিনোদ গাড়োয়ানকে ডাকিয়া গাড়ি হাঁকাইতে আদেশ করিল। গাড়ি ছাড়িয়া দিতেই গোকুল অকস্মাৎ রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল, ফেলে চলে গেলে মা? আমি কি তোমার ছেলে নয়? আমাকে কি তোমার মানুষ করতে হয়নি? গাড়ির চাকার শব্দে সে কথা ভবানীর কানে গেল না, কিন্তু বিনোদের কানে গেল। সে মুখ বাড়াইয়া দেখিল গোকুল কোঁচার খুঁটে মুখ ঢাকিয়া দ্রুত পদে প্রস্থান করিল এবং ভিতরে ঢুকিয়া সে বিনোদের বসিবার ঘরে গিয়া দৌড় দিয়া শুইয়া পড়িল। তাহার এই ব্যবহারে অলক্ষ্যে থাকিয়া লক্ষ্য করিয়া নিমাই কিছু উদ্বিগ্ন হইতেছিলেন, কিন্তু খানিক পরে সে যখন দ্বার খুলিয়া বাহির হইল এবং যথাসময় স্নানাহার করিয়া দোকানে চলিয়া গেল, তখন তাহার চোখে মুখে এবং আচরণে বিশেষ কোনো ভয়ের চিহ্ন না দেখিয়া তিনি হাঁফ ছাড়িয়া বাঁচিলেন এবং নির্বিঘ্ন হইয়া তিনি এইবার নিজের কাজে মন দিলেন। অর্থাৎ সাপ যেমন করিয়া তাহার শিকার ধীরে ধীরে উদরস্থ করে, ঠিক তেমনি করিয়া তিনি জামাতাকে মহা আনন্দে জীর্ণ করিয়া ফেলিবার আয়োজন করিতে লাগিলেন। লক্ষণও বেশ অনুকূল বলিয়াই মনে হইল। গোকুল পিতার মৃত্যুর পর হইতেই অত্যন্ত উগ্র এবং অসহিষ্ণু হইয়া উঠিয়াছিল। সামান্য কারণেই বিদ্রোহ করিত। তিনি যেদিন ভবানী চলিয়া গেলেন, সেই দিন হইতে সে যেন আলাদা মানুষ হইয়া গেল। কাহারও কোনো কথায় রাগও করিত না, প্রতিবাদও করিত না। ইহাতে নিমাই যত পুলকিতই হন, তাহার কন্যা খুশি হইতে পারিল না। গোকুলকে সে চিনিত। সে যখন দেখিল
স্বামী খাওয়া দাওয়া লইয়া হাঙ্গামা করে না, যা পায় নীরবে খাইয়া উঠিয়া যায়, তখন সে ভয় পাইল। এই জিনিসটাতেই গোকুলের ছেলেবেলা হইতেই একটু বিশেষ শখ ছিল। খাইতে এবং খাওয়াইতে সে ভালোবাসিত। প্রতি রবিবারেই সে বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করিয়া আসিত। এ রবিবারে তাহার কোনরূপ আয়োজন না দেখিয়া মনোরমা প্রশ্ন করিল। গোকুল উদাসভাবে জবাব দিল, সেসব মায়ের সঙ্গে সঙ্গে গেছে, রেঁধে খাওয়াবে কে? মনোরমা অভিমান ভরে কহিল, রাঁধতে কি শুধু মাই শিখেছিলেন, আমরা শিখিনি? গোকুল কহিল, সে তোমার বাপ ভাইকে খাইও, আমার দরকার নেই। মনোরমার মা কালীঘাটের ফেরত একদিন আসিয়া উপস্থিত হইলেন। সৎ শাশুড়ি রাগ করিয়া চলিয়া গিয়াছেন। মেয়ের ভাঙা সংসার গুছানো আবশ্যক বিবেচনা করিয়া তিনি 2-4 দিন থাকিয়া যাইতেই মনস্থ করিলেন। দেখিতে দেখিতে বিকল সংসার মেরামত হইয়া আবার সুন্দর চলিতে লাগিল এবং কর্ণধার হইয়া দৃঢ় হস্তে হাল ধরিয়া দিনের পর দিন কাটাইতে লাগিলেন। পাড়ার লোকেরা প্রথমে কথাটা লইয়া আন্দোলন করিল, কিন্তু কলিকালের স্বধর্মে 2-4 দিনেই নিরস্ত হইল। হারুর মা ঘর এই পথে, সে মাঝে মাঝে দেখা দিয়া যাইত। তার মুখে ভবানী গোকুলের নতুন সংসারের কাহিনী শুনিতে পাইলেন, কিন্তু ভালো মন্দ কোনো কথা কহিলেন না। সেদিন আসিবার সময় সেই যে গোকুল গাড়ির কাছে দাঁড়াইয়া রুদ্ধ কণ্ঠে বলিয়াছিল, তাহাদের সমস্ত সম্বন্ধের এই শেষ, তখন নিজের অভিমানের কথাটা তিনি গ্রাহ্য করেন নাই। কিন্তু 1 মাস কাল যখন কাটিয়া গেল, গোকুল তাহার সংবাদ লইল না, তখন তিনি মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। সে যে সত্য সত্যই তাহাকে ত্যাগ করিবে, ছোট ভাইকে এমন করিয়া ভুলিয়া থাকিবে, এত কাণ্ড, এত রাগারাগির পরেও সে কথা নিঃসংশয় বিশ্বাস করিতে পারেন নাই। তাই আজ হারুর মার মুখে ঘরের মধ্যে তাহার শ্বশুর শাশুড়ির দৃঢ় প্রতিষ্ঠার বার্তা পাইয়া তিনি শুধু স্তব্ধ হইয়াই রহিলেন। নতুন বাসায় আসিয়া 2-4 দিন মাত্র বিনোদ সংযত ছিল। তারপরেই সে স্বরূপ প্রকাশ করিল। মায়ের কোনো তত্ত্বই প্রায় সে লইত না। রাত্রে বাড়িতে থাকিত না। সকালে যখন ঘরে আসিত, তখন দুঃখে লজ্জায় ভবানী তাহার প্রতি চাহিতে পারিতেন না। এইমাত্র শুনিয়াছিলেন সে চাকরি করে, কিন্তু কি চাকরি, কত মাহিনা, কিছুই জানিতেন না। সুতরাং এখন এইটাই তাহার একমাত্র সান্ত্বনা ছিল যে, আর যাই হোক তিনি ছেলেকে বিষয় হইতে বঞ্চিত করিবার নিমিত্ত হইয়া অন্যায় করেন নাই। কারণ গোকুল স্ত্রী শ্বশুর শাশুড়ির প্রভাবে তাহাদের প্রতি যত অন্যায় করুক, সে স্বামীর এত দুঃখের দোকানটি অন্তত বজায় রাখিবে। স্বর্গীয় স্বামীর কথা মনে করিয়া তিনি এ চিন্তাতেই কতকটা সুখ পাইতেন। এমনই করিয়াই দিন কাটিতেছিল। আজ বৈশাখী সংক্রান্তি। প্রতি বৎসর এই দিনে ঘটা করিয়া ব্রাহ্মণ ভোজন করাইতেন, কিন্তু এবার নিজেদের কাছে টাকা না থাকায় এবং কথা প্রসঙ্গে বিনোদকে 2 জানাইয়াও তাহার কাছে সাড়া না পাওয়ায় এবৎসর ভবানী সে সংকল্পই পরিত্যাগ করিয়াছিলেন। সহসা অতি প্রত্যুষে ভয়ানক ডাকাডাকি। হারুর মা সদর দরজা খুলিয়া দিতেই গোকুল ব্যস্ত হইয়া প্রবেশ করিল। সঙ্গে তাহার অনেক লোক। ঘি, ময়দা, বহু প্রকার মিষ্টান্ন, ঝুড়ি ভরা পাকা আম। ঢুকিয়াই কহিল, আমাদের পাড়ার সমস্ত বামুনদের নেমন্তন্ন করে এসেছি। সে বাঁদরটার পিত্তেশে তো আর ফেলে রাখতে পারি নে। মা কই, এখনো ওঠেনি বুঝি? যাই, কাজকর্ম করবার লোকজন গিয়ে পাঠিয়ে দিগে। যেমন মা তেমনি বেটা, কারো চারই নেই। যেন আমারই বড় মাথা ব্যথা। মাকে খবর দিগে হারুর মা, আমি ঘণ্টাখানেকের মধ্যে ফিরে আসছি। বলিয়া গোকুল যেমন ব্যস্ত হইয়া প্রবেশ করিয়াছিল, তেমনি ব্যস্ত হইয়া বাহির হইয়া গেল। ভবানী অনেকক্ষণ উঠিয়াছিলেন এবং আড়ালে দাঁড়াইয়া সমস্তই দেখিতেছিলেন। গোকুল চলিয়া যাইবা মাত্র অকস্মাৎ অশ্রুর বন্যা আসিয়া
তাহার দুই চোখ ভাসাইয়া দিয়া গেল। সেদিন ছিল রবিবার। শনিবারের রাত্রি করিয়া অনেক বেলায় বিনোদ বাড়ি ঢুকিয়া অবাক হইয়া গেল। হারুর মা কাছে সমস্ত অবগত হইয়া মাকে লক্ষ্য করিয়া কহিল, দাদাকে খবর দিয়ে এর মধ্যে না এনে আমাকে জানালেই তো হতো, আমার যে এতে অপমান হয়। ভবানী সমস্ত বুঝিয়াও প্রতিবাদ করিলেন না, চুপ করিয়া রহিলেন। গোকুল ফিরিয়া আসিয়া বিনোদকে দেখিয়াও দেখিল না, কাজকর্মের তদারক করিয়া ফিরিতে লাগিল এবং যথাসময় ব্রাহ্মণ ভোজন সমাধা হইয়া গেলে কাহাকেও কোনো কথা না কহিয়া বাহির হইবার উপক্রম করিতেছিল। এমন সময় বাণুজ্যমশাই তাহাকে সকলের মধ্যে আহ্বান করিয়া কহিলেন, বস। আজ তিনিও গোকুলের দ্বারা নিমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন, তাই তাহারই টাকায় পরিতোষপূর্বক আহার করিয়া সেদিনের অপমানের শোধ তুলিতে প্রবৃত্ত হইলেন। মজুমদারদের অনেক অন্নই নাকি তিনি হজম করিয়াছিলেন, তাই নিমাই রায়ের দরুন সেদিনের লাঞ্ছনাটা তাহাকেই বেশি বাজিয়াছিল। সর্বসমক্ষে বিনোদকে উদ্দেশ্য করিয়া চোখ টিপিয়া কহিলেন, বলি ভায়া, দাদার আজকে চালটা টের পেয়েছ তো? কথার ধরনে গোকুল সংকুচিত হইয়া উঠিল। বিনোদ সংক্ষেপে কহিল, না। বাণুজ্যমশাই মৃদু গম্ভীর হাস্য করিয়া কহিলেন, তবেই দেখছি মকদ্দমা জিতছ। বিএ এমএ পাশ করলে ভাই, আর এটা ঠাওর হলো না যে মাকে হাত করাটাই হচ্ছে যে আজকে চাল, তার ওপরই যে মকদ্দমা। গোকুল চোখ মুখ কালিবর্ণ করিয়া, কখনো না মাস্টার মশাই, কখনো না বলিতে বলিতে বেগে প্রস্থান করিল। বাণুজ্যমশাই চেঁচাইয়া বলিলেন, এখানে ঢুকতে দিও না ভায়া, সর্বনাশ করে তোমার ছাড়বে। এ কথাটাও গোকুলের কানে পৌঁছিল। বিনোদ লজ্জায় ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। দাদাকে সে যে না চিনিত তাহা নয়, একটা উদ্দেশ্য লইয়া আর একটা কাজ করা যে তাহার দ্বারা একেবারেই অসম্ভব তাহাও সে জানিত। তাই বাণুজ্যের কথাগুলো শুধু যে সম্পূর্ণ অবিশ্বাস করিল তাহা নয়, এত লোকের সমক্ষে দাদার এই অপমান তাহাকে অত্যন্ত বিঁধিল। নিমন্ত্রিতেরা বিদায় হইলে বিনোদ ভিতরে গিয়া দেখিল মা ঘরে দ্বার দিয়া শুইয়া পড়িয়াছেন। কথাটা যে তাঁর কানে গিয়াছে তাহা কাহাকেও জিজ্ঞাসা না করিয়াই বিনোদ টের পাইল। দোকানের কাজ সারিয়া সন্ধ্যার পর গোকুল নিজের ঘরে ঢুকিয়া দেখিল সেখানেও একটা বিরাট মুখ ভারীর অভিনয় চলিতেছে। স্বয়ং রায়মশাই খাটের উপর বসিয়া মুখখানা অতি বিশ্রী করিয়া আছেন এবং নিচে মেঝের উপর বসিয়া তাহার কন্যা হিমুকে কাছে লইয়া পিতৃমুখের অনুকরণ করিতেছে। ঘরে ঢুকিতেই রায়মশাই কহিলেন, বাবাজি, নির্বোধের মতো তুমি এই যে আমাদের আজ তোমার মাকে দিয়ে অপমান করালে, তার প্রতিকার কি বলো? একে গোকুলের যারপন্নায় মন খারাপ হইয়াছিল, তাহাতে সারাদিনের পরিশ্রমে অতিশয় শ্রান্ত। অভিযোগের ধরনটায় তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গেল। মনোরমা ফোঁস ফোঁস করিয়া কাঁদিয়া কহিল, আর যদি কোনোদিন তুমি ওখানে যাও, আমি গলায় দড়ি দিয়ে মরব। মেয়ের উৎসাহ পাইয়া রায়মশাই অধিকতর গম্ভীরভাবে কহিলেন, সে মাগি কি সোজা? গোকুল বোমার মতো ফাটিয়া উঠিল, চোপড়াও বলছি, আমার মায়ের নামে ওরকম কথা কইলে ঘাড় ধরে বার করে দেব বলিয়া নিজেই ঝড়ের মতো বাহির হইয়া গেল। রায়মশাই ও তাহার কন্যা বজ্রাহতের ন্যায় পরস্পরের মুখ পানে চাহিয়া বসিয়া রহিলেন। গোকুল কি করিল? পূজ্যপাদ ও শ্বশুর মহাশয়কে একই ভয়ঙ্কর অপমান করিয়া বসিল। এটি বৈকুণ্ঠের উইল উপন্যাসের ১২শ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।